আপনাদের বিনীত অনুরোধে আজ আমরা প্রথমবার এক ভৌতিক রচনা উপস্থাপন করতে চলেছি। আমাদের রিক্রিয়েশন স্কোয়াড কোনো রকম অলৌকিকতা ও কুসংস্কারকে সমর্থন করে না। তাই শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ, আপনারাও এসবে বিশ্বাস না করে এই গল্পের অলৌকিকতা ও ভৌতিক ঘটনাকে নিছক গল্পের খাতিরে গ্রহণ করবেন। রিক্রিয়েশন স্কোয়াড আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চায় মিস মহুয়া ভৌমিককে, যিনি বর্তমানে শ্রীগোপাল ব্যানার্জি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ। আমরা খুবই কৃতজ্ঞ যে আমরা প্রতিটি সময়ে তাকে আমাদের পাশে পেয়েছি। এখন শুনছেন শীর্ষক লেখনী ও লোমশ বর্তিকা রহস্য। সোনালি রোদমাখা মনোরম একটা সকাল। বাগানের গাছগুলোতে কতকগুলো বুলবুলি আর চড়াই পাখি কিচিরমিচির করে আড্ডা জমিয়েছে। কৃষ্ণচূড়ার তলায় বসে নিহারিকা এক মনে পেন্সিল স্কেচ করে চলেছে। একজন মধ্যবয়স্কা মারাঠি মহিলার ছবি। ওই নিহার, একদিন আমাদের বাড়ি আসবি বিকালের দিকে? হ্যাঁ রে, যাবো। আগে স্কুল থেকে ফিরে খেলতে চলে যেতাম, বেশ সময়টা কেটে যেত। এখন আর কলেজ থেকে ফিরে সময়টা কাটতেই চায় না। কেউ আর খেলার জন্য ডাক দেয় না, সবারই পড়াশোনার চাপ ভীষণ। হ্যাঁ রে, বুঝেছি, যাবো যাবো, তুইও তো আসতে পারিস। কয়েকদিন পরেই কলেজ ফেরত নিহারিকা চলেই গেল প্রকাশদের বাড়িতে। ড্রয়িং রুমে ও বসল। কিছুক্ষণ পরে প্রকাশের মা ঘরে এলো, ধোঁয়া ওঠা চায়ের কাপ আর কুকিজ নিয়ে। ওর মায়ের মুখের দিকে তাকাতেই চমকে উঠল নিহারিকা। ওর লাস্ট স্কেচের সেই মহিলার মুখের সাথে মিল আছে না অনেকটা? ঠিক সেই মুহূর্তেই প্রকাশ ঢুকলো ঘরে। মা, জানো নিহার কেন এসেছে? ও খুব সুন্দর ছবি আঁকে। ও তোমার একটা ছবি এঁকেছে আর ওটাই তোমায় দিতে এসেছে। কী রে নিহার, দেখা ছবিটা। কিন্তু আমি তো ছবিটা নিয়ে আসিনি সাথে করে। আর প্রকাশ কেমন করে জানলো ওটা ওর মায়ের ছবি আমি এঁকেছি? সেদিন প্রকাশের সাথে কথা হলো ঠিকই, কিন্তু এই ড্রয়িংটা আমি এখনও কাউকে দেখাইনি তো। চিন্তাগুলো মাথার মধ্যে জট পাকাতে থাকে নিহারিকার। হাতটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে চমকে উঠল সে। ড্রয়িংটা ওর ব্যাগে কখন এলো? শির তাড়া দিয়ে শিহরণ খেলে গেল নিহারিকার। কানে ভোঁ ভোঁ শব্দ শুনতে পাচ্ছে, চোখে সব কিছু ঝাপসা দেখছে। মাথাটা হঠাৎ ঘুরে গেল। জ্ঞান হারানোর আগের মুহূর্তেও শুনতে পেল প্রকাশের মা বলছে, কিরে, কই আমার ছবি? দেখাবি না? আরে দেখা, আমায় দেখা। আর সেই সাথে দিক বিদীর্ণ করা হাসির শব্দ। উফ, আজ আবার একটা। কেন আমি এই ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখছি? আমি কি কোনো রোগের শিকার হয়ে পড়েছি? কি হয়েছে আমার? অ্যালার্ম ঘড়িটার আওয়াজে ধড়মড় করে বিছানায় উঠে বসে নিহারিকা আপন মনে বিড়বিড় করতে থাকে। 7:30 বাজছে। 10টায় টিউশন ক্লাস। রেডি হয়ে ও স্টেশনের পথে পা বাড়ালো। নিহারিকা সমাদ্দার।
সৌদামিনী উমেন্স কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট। ছোটবেলা থেকেই ড্রয়িং করতে খুব ভালোবাসে ও, যদিও কোনো দিন ড্রয়িং স্কুলে গিয়ে শেখা হয়ে ওঠেনি। নিজের খেয়ালেই ক্যানভাস ভরিয়ে তোলে, কখনো পেন্সিল স্কেচে, কখনো আবার প্যাস্টেল বা ওয়াটার কালার দিয়ে। এই 18 বছরের জীবনে নিহারিকা অনেক ছবিই এঁকেছে, কিন্তু লাস্ট যে দুটো ছবিও এঁকেছে সেগুলো কি আগেরগুলোর চেয়ে অনেকটা আলাদা? এই 2 সপ্তাহ আগেই ও একটা ওয়াটার কালার স্কেচ করেছে। একটা সুন্দর টুপি পরিহিত বছর 19-এর এক যুবকের মৃদু হাসি মাখা মুখ। আর ঠিক তার পরের দিন রাত্রেই একটা অদ্ভুত স্বপ্ন দেখে নিহারিকার ঘুম ভেঙে গিয়েছিল। ও দেখেছিল এই ক্যানভাসের ছবির ছেলেটা ওকে কিছু বলতে চাইছে। ভালো করে শুনে বুঝে ওঠার আগেই জেগে গিয়েছিল ও। খুব ভয় পেয়েছিল সেদিন রাত্রে। শুধু আবছা আবছা মনে আছে ছেলেটা ওকে ডাকছিল, নিহার, নিহার। তারপরে আর বসতে পারেনি নতুন আঁকা নিয়ে। পরশু সকালে আবার বসেছিল আঁকতে। ইচ্ছে ছিল অষ্টাদশী এক যুবতীর পেন্সিল স্কেচ করার, কিন্তু ওর হাত ওকে দিয়ে এক মধ্যবয়স্কা মারাঠি মহিলার স্কেচ করিয়ে নিল। আর গতকাল রাত্রে ওরকম অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখল। কেন এমন হলো? ও তো এমন কিছু ড্রয়িংয়ের কথা ভাবেনি। কে ওই মহিলা? নিহার বলেই বা কেন ডাকছিল ওকে? কে ওই ছেলেটা? ওই কি প্রকাশ? কিন্তু প্রকাশই বা কে? না, কিছু মেলাতে পারছে না নিহারিকা। ভাবতে গেলেই সব ঘেঁটে যাচ্ছে। তাই আর বেশি না ভেবে ও টিউশন ক্লাসে মন দিল। বিকেল 5:10। দিগন্ত প্রায় পড়ি করে ছুটতে ছুটতে বাস স্টপে এসে দাঁড়ালো। 5:15টার বাসটা তার মানে ও পাবে। ক্যাফেতে প্রিন্ট আউট করাতেই দেরি হয়ে গেল অনেকটা। আশ্বস্ত মনে হাত ঘড়িটার দিকে তাকাতে তাকাতে ও সিটের কাছে এগিয়ে গেল। আরে ওটা কি ওখানে? দেখি কাছে গিয়ে। সিটের ওপরে একটা পেন্সিল পড়ে আছে। এরকম পেন্সিল আগে দিগন্ত দেখেছে বলে তো মনে পড়ছে না। চারপাশে চোখ বুলিয়ে পেন্সিলের মালিকানার দাবিদারের সম্ভাবনা না দেখতে পেয়ে ও পেন্সিলটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। দিগন্ত সেনগুপ্ত, বয়স ওই 21 কিংবা 22, MA হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি টুকটাক ফটোগ্রাফির শখ আছে। ওর বাবা একজন দক্ষ চিত্রশিল্পী। উনি চেয়েছিলেন ছেলেকেও নিজের মতো করে গড়তে, কিন্তু দিগন্তর ড্রয়িংয়ে মনটা তেমনভাবে ছিল না কোনো দিনই। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে দিগন্ত চেয়ারে গা এলিয়ে বসে চোখটা বোজালো। হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি অনুভব করলো ও। চেয়ার ছেড়ে উঠে পড়ল, আর তখনই পেন্সিলটার কথা মনে পড়ল। ব্যাগ থেকে পেন্সিলটা বের করে ও নেড়ে চেড়ে দেখতে থাকলো। অস্বস্তিটা বেড়েই চলেছে। আজ দিগন্তর খুব আঁকতে ইচ্ছা হচ্ছে। দেরি না করে একটা A4 পেজ নিয়ে বসে গেল। আধ ঘন্টার মধ্যে একটা ল্যান্ডস্কেপ এঁকে ফেলল। এরপর আবার একটা A4-এ একটা বাচ্চার মুখ আঁকল, তারপর আর একটা। কি হলো আজর? যে ছেলে 3-4 মিনিটের বেশি বসতো না আঁকতে,
আজ সে একটার পর একটা এঁকেই চলেছে। কিসের নেশা ভর করেছে আজ ওর মাথায়? ড্রয়িংগুলো যেন ও করছে না, ওকে দিয়ে করিয়ে নিচ্ছে কেউ। এভাবে সারা রাত ধরে প্রায় 5খানা এঁকে ফেলল দিগন্ত। ভোরের দিকে বিছানায় শুয়ে ও ভাবতে থাকলো, তবে কি পেন্সিলটার মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে? আজ তো রবিবার, একবার অ্যান্টিক শপে গিয়ে পেন্সিলটার ব্যাপারে জিজ্ঞাসা করলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। 9:45 নাগাদ ব্যাগ কাঁধে বেরিয়ে বাসে পা রাখল। চৌমাথার মোড়ে নেমে দিগন্ত এগিয়ে গিয়ে ঢুকলো একটা দোকানে, ললিত এম্পোরিয়াম। এখানে দুর্লভ পুরাতন জিনিসপত্র রাখা হয় এবং সুলভ মূল্যে বিক্রয় করা হয়। প্রোপ্রাইটর সোমদেব সিংহ। খুব একটা ভিড় নেই এখন, সবেমাত্রই খুলল মনে হয়। দোকানের মালিক বেশ বয়স্ক। পুরো দোকানটাই নানান পুরনো জিনিসে ঠাসা। দাদু, এটা একবার দেখবেন। ব্যাগ থেকে পেন্সিলটা বের করে এগিয়ে দিল দিগন্ত। এই পেন্সিল তুমি কোথায় পেলে? কাল বিকালে। দিগন্তকে থামিয়ে দিয়ে সোমদেববাবু বলে উঠলেন, এই পেন্সিল আর একটা তুলি আমি প্রায় 1 মাস আগে বিক্রি করেছিলাম একজনের কাছে। নিহারিকা না কি যেন নাম, দাঁড়াও দেখে বলছি। হ্যাঁ, নিহারিকা সমাদ্দার। হিসাবের খাতা দেখে বললেন, তা তুমি ওর থেকে পেন্সিলটা নিলে নাকি? ওর কি কোনো অসুবিধা হচ্ছিল আগের খদ্দেরদের মতো? কি হে ছোকরা, জানো কিছু? না, মানে আমি বাস স্টপে কুড়িয়ে পেয়েছি ওটা কাল। কার ওটা জানি না, আর এমন পেন্সিল আগে দেখিনি, তাই আপনার কাছে এলাম। আপনি যদি কিছু বলেন এর ব্যাপারে, জানেন কিছু? বেশি আগ্রহী হয়েও না। এই পেন্সিল আর তুলি আমি বিক্রি করতে চাই না, তবু অনেকেই কিনেছিল। কিছুদিন পর পরই ফেরত দিয়েও গিয়েছিল। জানি না কি কি বিভীষিকার মুখোমুখি হতে হয় ওদের। পেন্সিলটা অন্য পেন্সিলের থেকে আলাদা। এটা ঈগল পেন্সিল, 3 ইঞ্চি লম্বা, মোটা আর কিছুটা পুরু। তবে গ্রাফাইটটা খুব নরম। খেয়াল করেছ বোধ করি? থমাস এডিসন আবার এই ঈগল পেন্সিল ছাড়া ব্যবহার করতে চাইতেন না। এখন আর সেভাবে বাজারে এই ধরনের পেন্সিল দেখা যায় না। এর সাথে আর একটা জিনিস ছিল, একটা লার্জ হগ হেয়ার ব্রাশ, অয়েল পেন্টিং আর অ্যাক্রিলিকের জন্য উপযুক্ত তুলি। তুলিটা আশা করি নিহারিকার কাছেই আছে এখনো। তুমি বেশি নাক গলিও না,
পেন্সিলটা তুমি যত তাড়াতাড়ি পারো ওটার বর্তমান মালিকের কাছে পৌঁছে দাও। দিগন্ত আর কথা না বাড়িয়ে নিজের গতরাত্রের অভিজ্ঞতার কথা চেপে রেখে নিহারিকার বাড়ির অ্যাড্রেস নিয়ে রাস্তায় নেমে দাঁড়ালো দোকান থেকে বেরিয়ে। গতকাল বিকাল থেকে মনটা ভালো নেই নিহারিকার। ওর পছন্দের পেন্সিলটা কাল টিউশন পড়ে বাড়ি ফেরার সময় ব্যাগ থেকে কোথায় পড়ে গেছে। 3 দিন আগেই ওটা দিয়ে আঁকছিল। মুখ বেজার করে ও বারান্দায় বসে আছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ। দরজা খুলল নিহারিকা। শুনছেন? কেউ আছেন বাড়িতে? শুনছেন? যাই। আপনি না তুমি কি নিহারিকা সমাদ্দার? হ্যাঁ, কিন্তু তুমি? আমি দিগন্ত দিগন্ত সেনগুপ্ত। এই পেন্সিলটা কি তোমার? হ্যাঁ। আসলে এটার ব্যাপারে কথা ছিল দরকারি। ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো। থ্যাঙ্কস। ড্রয়িং রুমে বসে ওরা কথা বলতে শুরু করলো। দুজনেই পরস্পরকে নিজেদের অভিজ্ঞতার কথা জানালো এবং সিদ্ধান্ত নিল ওই অ্যান্টিক শপের মালিককে গিয়ে এই পেন্সিলের উৎস, এর অতীত নিয়ে জিজ্ঞাসা করবে। সত্যিটা ওদের জানতেই হবে। দিগন্ত আর নিহারিকা পেন্সিল এবং তুলিটা ব্যাগে পুরে নিয়ে হাজির হলো ললিত এম্পোরিয়ামে। দোকানে মোটামুটি ভিড় রয়েছে এখন। দিগন্ত এগিয়ে গিয়ে ওদের দুজনের আসার উদ্দেশ্যটা জানাতেই সোমদেববাবু বেরিয়ে এলেন দোকান থেকে, কর্মচারীদের হাতে কিছুক্ষণের জন্য হিসাবের খাতাটা বুঝিয়ে দিয়ে। মেন রোড থেকে একটু দূরে একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসলো ওরা তিনজনে। সোমদেববাবুকে দুজনেই ওদের অদ্ভুত অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালো। সব শুনে সোমদেববাবু মনে মনে ভাবলেন, না, লুকিয়ে রাখার মানে হয় না। সত্যিটা এদেরকে বলেই দিই। তিনি শুরু করলেন। আচ্ছা, এইবার তবে বলি শোনো, এর কি রহস্য। সেই 60 বছর আগের কথা, নিমাইনস্কর লেনে, এখন যেখানে শপিং মল হয়েছে ঠিক ওখানটাতে একটা 3 তলা বাড়ি ছিল। একটা মারাঠি পরিবার থাকতো। 3 জন সদস্য, মা, বাবা আর একমাত্র ছেলের সুখী পরিবার। বাবা কিছুর একটা ব্যবসা করতো, ঠিক জানা নেই আমার। মা একটা আঁকার স্কুল চালাতো। ছেলেটার তখন 17 কি 18 বছর বয়স। ওর নাম ছিল প্রকাশ। আমার বাবার বইয়ের দোকান ছিল, বেশ বড়। বইপত্রের পাশাপাশি আঁকার অনেক সরঞ্জামও বিক্রি করতো বাবা। আমি তখন মাঝে সাঝে বসতাম
দোকানে বাবার থেকে টুকটাক হিসাবপত্র বুঝে নিতাম। খদ্দেরদের অনেকের সাথেই পরিচয় হয়ে উঠেছিল আস্তে আস্তে। প্রকাশের মাও আসতো মাঝে মধ্যেই গল্প বই কিংবা আঁকার তুলি পেন্সিল ইত্যাদি কিনতে। ইগল পেন্সিল আর হগ হেয়ার ব্রাশ খুব পছন্দের ছিল ওর। বাবা অর্ডার দিয়ে আনতো ওই দুটো আইটেম শুধুমাত্র প্রকাশের মায়ের জন্য। আর তেমন কেউ ওই পেন্সিল বা তুলি ব্যবহার করতো না এই তল্লাটের। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন রাত্রে অঘটনটা ঘটল। রাত্রি 10:30 বাজে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পুরো বাড়ি দাউ দাউ করে চলে গেল। নিমেষের মধ্যে সব শেষ। প্রকাশদের বাড়ির কাছাকাছি কোনো বাড়ি ছিল না। কেউ কিছু তাই জানতেও পারেনি। অজান্তেই বিপদ এসে চলে গিয়েছিল। রাত্রি আবার নিস্তব্ধতায় মুড়ে গিয়েছিল। পরদিন সকালে দোকানে যাওয়ার পথে দেখি প্রকাশদের বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে বহু লোকজন। পুলিশ ভ্যানও রয়েছে। এগিয়ে গিয়ে দেখলাম পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ, আর তার মধ্যে পড়ে রয়েছে 3টে দেহ। প্রকাশের মায়ের দেহটার পাশে দেখি একটা রূপোর পেন্সিল বাক্স তখনও হাতে ধরে আছে। সেই বাক্সের মধ্যে ছিল ওর পছন্দের পেন্সিল আর তুলি। বাক্সটা তুলে নিলাম আমি। এরপর অনেকগুলো বছর কেটে গেছে। বাবা মারা গেল। আমি বইয়ের দোকানটা বন্ধ করে দিয়ে এই অ্যান্টিকের দোকান খুললাম। আর 5টা জিনিসের সাথে ওই তুলি পেন্সিলটাও রেখেছিলাম। বিক্রিও করেছিলাম, কিন্তু পর 5 জন ফেরত দিয়ে যাওয়ার পরে আর বিক্রি করতে চাইনি। তবুও আরো 6 জন নিয়ে গিয়েছিল, ফিরিয়ে দিয়েও গিয়েছিল। নিহারিকাও প্রায় জোর করে নিয়ে গিয়েছিল আমার থেকে। প্রত্যেকেই যে যে কিনেছিল এই তুলি আর পেন্সিল, তারা কোনো না কোনো দুঃস্বপ্ন বা অস্বস্তির সম্মুখীন হয়েছে। তাহলে দাদু, তুমি এটা আর দোকানে রেখো না। হয়তো প্রকাশের মা চাইছেন না ওনার পছন্দের জিনিস আর কেউ ব্যবহার করুক। হ্যাঁ, সেই ভালো।
তোমরা এক কাজ করো, এই দুটো জিনিস ওই রূপোর বাক্সতে ভরে গঙ্গার জলে ভাসিয়ে দাও। আশা করি তাহলে আর কারুর কোনো অসুবিধা হবে না নতুন করে। নিহারিকা আর দিগন্ত সেই মতো বাক্সশুদ্ধ তুলি আর পেন্সিল গঙ্গার জলে ভাসিয়ে দিল সন্ধে নামার মুখে। ওনার আত্মা শান্তি পাবে এইবার, তাই না? সেরকমই আশা করছি। আর তো কোনো পিছুটান রইল না, সব মায়া এইবার সত্যি ছিন্ন হয়েছে।